ইউনিয়নের কিছুজন, তারা ইউনিয়ন তখন চালাতো, তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে। আমাদের থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যদি কনভোকেশনে পারফর্ম করি 8 ব্যাচের, তাহলে আমাদের অ্যাকাডেমিক্সে হার্ম করা হবে, সাপ্লি দেওয়া হবে। একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার পর কেন সারা রাজ্যের সবকটি মেডিকেল কলেজ থ্রেট কালচার আন্দোলনে উত্তাল হয়ে উঠল তা বুঝতে হলে কল্যাণী তিলোত্তমার সঙ্গে কথা বলতে হবে। ফিরে যেতে হবে 28শে এপ্রিল, গত বছর 28শে এপ্রিল রাতের ঘটনা। যে ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে ভয়ে আতঙ্কে কুঁকড়ে গিয়েছিলেন কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের ছাত্রী তিলোত্তমা। আমাদের সিনিয়রদের একটা কনভোকেশনে পার্টিসিপেট করার কথা ছিল, সেই নিয়ে আমরা প্র্যাকটিস করতে বসেছিলাম। সেই সময় ইউনিয়নের কিছুজন, তারা ইউনিয়ন তখন চালাতো, তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, জিনিসপত্র ওলট পালট করে, বিছানাপত্র উল্টে দেয়। তাদের মধ্যে অন্যতম, যার নেতৃত্বে হয়েছে, আলিম বিশ্বাস, সে এসেছিল। তার সঙ্গে ঋদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামান মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু, এদের ছাড়াও কয়েকজন আরও ছিল। ওরা বলেছিল যে আমরা কনভোকেশনে পারফর্ম করতে পারবো না, কারণ ওদের আভ্যন্তরিক একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেখানে আমরা যেহেতু করতে চেয়েছি, তার জন্যই আমাদের উপর এভাবে অ্যাটাক করা হয়। আমাদের থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যদি কনভোকেশনে পারফর্ম করি 8 ব্যাচের, তাহলে আমাদের অ্যাকাডেমিক্সে হার্ম করা হবে, সাপ্লি দেওয়া হবে। সাগেন মুর্মু ও আসলে অ্যাকচুয়ালি দরজাটা ভেঙে ঢুকেছিল। তা তখন বাইরে থেকে আমারই ব্যাচমেট আলিম, ও তখন প্রেসিডেন্ট ছিল ইউনিয়নে, তো ও আমাকে চিৎকার করে বলছিল যে তুই বাইরে আয়। তো তখন আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই হয়তো হয়তো ওটা রেগে আছে। তো তখন আমি বাইরে বলেছিলাম যে ঠিক আছে, কাল সকালে এই নিয়ে কথা হোক। তা তখন জোরপূর্বক আমার রুমে দরজা ভেঙে ঢোকে সাগেন। তখন ওরা সকলে মিলে আমাকে একটি খাট ছিল, সেই খাটটা আমার উপর উল্টে দিয়ে তার উপর থেকে এইভাবে লাথি মারছিল, এবং আলিম একটি ভরা জলের ড্রাম ছিল, সেটা দিয়ে আমার মাথায় মারতেও যায়। যাই হোক, কোনোভাবে আমি সেটাকে সেভ করে নিই। আমাকে ঠেলে একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। তার সঙ্গে সঙ্গে আমাকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে 5 বছর তো এখানে থাকতে হবে, এখানে আমাদের অখিলদা, আলিম, এদের এগেনস্টে গিয়ে কী করে থাকবে। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে, আমি কোনো দিন এরকম ফেস করিনি, এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। আমাকে বারবার বলা হয়েছিল চোখ নামিয়ে রাখ, কিন্তু আমি জাস্ট ওদের চোখে চোখটাই রাখতে পেরেছিলাম, মুখে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কি হতে চলেছে। ডাক্তারি পড়াটা ছোটোবেলার একটা স্বপ্ন, যারা পড়তে আসে তাদের সবারই থাকে, মা বাবারও অনেক স্বপ্ন থাকে যে মেয়ে ডাক্তার হতে চলেছে। এবং বেশিরভাগ মেডিকেল কলেজ যেগুলো পেরিফেরিতে, বাড়ির থেকে দূরে গিয়ে থাকে, সব পড়ুয়ারা হোস্টেলে থেকেই পড়াশোনা করে। সেইখানে কোনো দিন আমি তো ভাবতে পারিনি অ্যাডমিশন নেওয়ার আগে যে আমাকে এরকম একটা দিন ফেস করতে হবে, যেখানে আমি যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি, তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। এবং আমি যে এফআইআর করেছিলাম, তারপরে যেহেতু গ্রাহ্য করা হয়েছিল, তার পাল্টা আরেকটা ফলস এফআইআর। এখন কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপাল? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। ওই যেখানে হচ্ছে ডিসিশন, সবাই গিয়ে বলছে নিজেদের, আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে আমি কেন গেছিলাম। আমি সেই সময় ওখানে অখিলদার অগাধ আনাগোনা একটা এনকোয়ারি রুমের মধ্যে, যেখানে তার থাকারই কথা না। অভিযুক্ত যে সে যাতায়াত করছে, এনকোয়ারি চলাকালীন সে যাতায়াত করছে। তারপরে দেখছি
অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে আমার ব্যাচমেটদেরকে জড়ো করে সেখানে স্লোগান দেওয়া হচ্ছে যাতে আমার হোস্টেল ক্যান্সেল করা হয়। আমি দোষী, আমার কোনো ভুল আছে। বাবা মা যখন এসেছিল পরের দিন আমি প্রিন্সিপাল স্যারের কাছে দেখা করার চেষ্টা করেছিল। তারপরে আমরা ডিসাইড করলাম যে না, এখানে অত কিছু আমরা রেসপন্স পাচ্ছি না। এখনও অবধি, আজকে অবধি দাঁড়িয়ে মা প্রত্যেক দিন আমাকে ফোন করে কাঁদে, যে কারণ স্পেশালি আরজি করের যে ঘটনাটা, সেইটার পর এইটা আরও দৃঢ় হয়ে গেছে মনের মধ্যে। চারিদিকে এত করাপশান দেখে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কোনো সিকিউরিটি নেই। আর যদি কিছু হয়ে যায় তখন সেইটার পাশে দাঁড়াবার জন্য অনেকে মুখ খুলবে না, তখন লড়াইটা কিন্তু নিজেকেই চালিয়ে যেতে হবে। এখন হয়তো পেতাম আমি যে একা একা, যেহেতু আমার ফ্রেন্ডসদের থেকে সেক্লুড করে দেওয়া হয়েছিল, আমি তো একা একা কলেজে যাচ্ছি, একা একা ফিরছি, রাস্তায় তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। মানে আমাকে কোনো ওকেশনে পার্টিসিপেট করতে দেওয়া হতো না, আমার থেকে কোনো চাঁদা নেওয়া হতো না। আমি নিজেও যেতাম না ভয়ে, যে আমি গেলে যদি সেইখানে আমার ওপর আবার কোনো অ্যাটাক হয়। তো এই অবস্থায় পড়াশোনা করাটাই তো দুঃসাধ্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাকে তো পাশ করতে হবে। আমি চেষ্টা করেছি যাতে আমার সেমেস্টার এক্সাম, প্রফেশনাল এক্সামে আমি নিজের পরিশ্রমে ভালো ফল পাই। কারণ সেখানেও একটা ভয় যে এত কিছু হয়ে যাওয়ার পর আমাকে যদি আবার সাপ্লির মধ্য দিয়ে যেতে হয়, যেটা অনেকের সাথেই ঘটেছে। তো আমার মেন্টাল ট্রমাটা অনেক দিন কন্টিনিউ হয়েছে, এখনও কন্টিনিউ হচ্ছে। আমি এখনও ভয় পাই। আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। আমি এতদিন ধরে লড়াই করছি, তাই জন্য আমি মুখ খোলার সাহসটা পেয়েছি। আর তিলোত্তমা দিদির বিচার চাওয়া তো অবশ্যই। দিদির পেরেন্টসরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি খুব পার্সোনালি ফিল করি, কারণ আমি আমার মা বাবার মধ্যে ওই জিনিসটা দেখেছি। কেন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে? এই প্রশ্নে সন্দিহান অনেকের মনে সেই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কেন? সেই প্রশ্নের উত্তর দিলেন কল্যাণী তিলোত্তমা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।